যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা। আজ ছাত্রীর দেহের ময়না তদন্ত হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, যাদবপুর থানায় ইতিমধ্যেই ছাত্রীর পরিবার পৌঁছে গিয়েছে। একেবারে দেখো, মৃত ছাত্রীর পরিবার তারা কিছুক্ষণ আগে যাদবপুর থানাতে এসেছেন এবং আমরা একবার সরাসরি ছবিটা দেখাবো। যাদবপুর থানা, সেখানে নিমতাতে যে থাকে অনামিকা মণ্ডলের বাবা এবং মা, গতকালকে মাঝরাতে তাদের কাছে ফোন আসে ইউনিভার্সিটির তরফে এবং তখনই কিন্তু তারা মেয়ের খবর তারা জানতে পান। তারা সরাসরি নিমতা থেকে চলে আসেন কেপিসি হাসপাতালে এবং সেখানে তারা এসে জানতে পারেন যে মেয়ের মৃত্যু হয়েছে। তারপর থেকে সারা রাত্রি তারা কিন্তু এখানেই ছিলেন। পরবর্তীকালে তারা থানাতে এসেছেন এবং এখন দেখার যে থানাতে তারা কোনো তাদের তরফে বা পরিবারের তরফে কোনো রকম অভিযোগ দায়ের করা হয় কিনা। ইতিমধ্যে গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি আনন্যাচারাল ডেথ কিংবা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। গতকালকে রাত্রি 10:30টার পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা একেবারে 4 নম্বর গেটে ক্যাম্পাসের ভেতরে ঠিক আর্টস বিল্ডিংয়ের পিছনে চলছিল, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন শ্রোতা হিসেবে। পরবর্তীকালে তিনি যখন ফিরে আসছিলেন সেই সময় কিন্তু তার দেহ পাওয়া যায় ঠিক ঘটনাস্থল থেকে 100 থেকে 150 মিটার একটু ভেতরের দিকে পুকুরে বা পানা একেবারে একটা ডোবাতে। কিভাবে তিনি সেখানে পৌঁছলেন, সেখানে একেবারে শেষ অবস্থাতে বা মৃত্যুর আগে পর্যন্ত তার সাথে কেউ ছিল কিনা, কোনো রকম অস্বাভাবিক ব্যাপার কেউ লক্ষ্য করেছিলেন কিনা, এই যাবতীয় বিষয় এখনো পর্যন্ত কিন্তু অস্পষ্ট। তার কারণ ঠিক যেখান থেকে তার দেহ মিলেছে সেই পরিসর বা সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ন্যারো স্পেস এবং সেখানে কোনো রকম পর্যাপ্ত আলো থাকে না। যে দুটি সিসিটিভি রয়েছে সেই জায়গাও কিন্তু সেই জায়গাটাকে কভার করে না যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে। ফলত একাধিক প্রশ্নচিহ্ন রয়েছে কিভাবে এই তৃতীয় বর্ষের এই ছাত্রী সেখানে তিনি পৌঁছলেন। গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখনো যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। আজকে ফরেন্সিক এক্সপার্টদের যাওয়ার কথা রয়েছে ঘটনাস্থলে। দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে দেহ কেপিসি হাসপাতালে থাকলেও পরবর্তীকালে তার ময়না তদন্ত হবে এবং তারপরে কিন্তু বোঝা সম্ভব হবে যে কিভাবে তার মৃত্যু হয়েছে। এবং আরও একবার দেখাবো, থানাতে কিছুক্ষণ আগেই তার বাবা মা এসেছেন এবং আজকে সকালবেলা 9টার কিছু পরে যাদবপুর ইউনিভার্সিটির প্রো ভিসি এবং আরও একাধিক আধিকারিকেরা এখানে আসেন এবং তারা এসে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন এবং তারপরই পরিবারের এখানে আসা। এবং যেটা তোমাকে বললাম যে থানার তরফে আপাতত একটি ইউডিকে স্টার্ট হলেও এখন দেখার যে পরিবারের তরফে আলাদা করে কোনো অভিযোগ, কোনো লিখিত অভিযোগ থানাতে দেওয়া হয় কিনা, এই বিষয়ের উপর কিন্তু আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুকান্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশে ঝিল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তার দেহ। রাত 10টা নাগাদ এরপরে কেপিসি হাসপাতালে তাকে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতে বন্ধুদের সঙ্গে ঝিল পাড়ে বসেছিল এই ছাত্রী, এমনই দাবি করছেন পড়ুয়াদের একাংশ। তারপরেও কিভাবে এমন ঘটনা ঘটলো সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তদন্ত শুরু হয়েছে, আজই ময়না তদন্ত হবে ছাত্রীর। ইতিমধ্যে হাসপাতালে এসে পৌঁছেছে ছাত্রীর পরিবার। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলছিল এবং সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হলো এই তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশে ঝিল থেকে অচৈতন্য অবস্থায় প্রথমে ছাত্রীকে উদ্ধার করা হয়, এরপর কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত 10টা নাগাদ চিকিৎসকরা তখন তাকে মৃত বলে ঘোষণা করেন। আজই ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। রাতে বন্ধুদের সঙ্গে ওই ঝিলপাড়ে ছাত্রী বসেছিলেন, এমনই দাবি করেছেন তার বন্ধুরা। তারপরে এমন ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। নেপালে গণবিদ্রোহের আগুনে জ্বলছে একের পর এক মন্ত্রীর বাড়ি, চলেছে ভাঙচুর, হয়েছে অগ্নিসংযোগ। বীরগঞ্জে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়া, জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়ি কার্যত কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে। এমনকি 1 মাস আগে পদত্যাগ করেও রক্ষা পাননি প্রশাসনিক মন্ত্রী রাজকুমার গুপ্তা। তার বাড়িতেও চলেছে অবাধে ভাঙচুর। নেপাল জুড়ে আন্দোলনকারীদের ক্ষোভ মূলত আছড়ে পড়েছে রাজনীতিবিদদের ওপর। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, আরও এরকম একাধিক মন্ত্রীর ওপর। মারধর, ভাঙচুর, আগুন, কোনোটাই বাদ যায়নি। আন্দোলনের গতি প্রকৃতি দেখে একটা বিষয় স্পষ্ট, রাজনীতিবিদদের দুর্নীতি, আচার আচরণ, স্বজন পোষণ কাজকর্মে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। গ্রাউন্ড জিরোয় পৌঁছে এবিপি আনন্দর ক্যামেরাতে ধরা পড়ল ক্ষোভের বহিঃপ্রকাশের সেই ভয়ঙ্কর ছবি।
জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়িতে সাধারণ মানুষের রোষ আছড়ে পড়েছিল গত পরশুদিন। সেই রোষের আগুনে পুরে একেবারে ছারখার হয়ে গিয়েছে বাড়ি। আমরা দেখতে পাচ্ছি বাড়ি কম, সুবিশাল অট্টালিকা বলা ভালো, সেই সুবিশাল অট্টালিকা কিন্তু একেবারে ভেঙে চুরে ঘরের থেকে সরঞ্জাম বের করে স্থানীয় মানুষজন এবং যারা যারা সাধারণ জনতা যারা বিক্ষুব্ধ তারা আগুন লাগিয়ে দেয়। अपने लिए लड़ रहे हैं और किसी के लिए नहीं। हम वो चोर के पी लिए लोग बोले कि ये भी नेता है, इसके घर में भी आग लगाओ। নেপালের বীরগঞ্জে জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদবের বাড়ির যখন এই হাল, তখন মাসখানেক আগে অলি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেও রেহাই পাননি প্রশাসনিক মন্ত্রী রাজকুমার গুপ্তা। তার বাড়িতেও চলেছে হামলা। বীরগঞ্জে সেই বাড়িতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল গত পরশুদিন। 1 মাস আগে তিনি পদত্যাগ করেন এবং তিনি পদত্যাগ করলেও তার বিরুদ্ধে যে সাধারণ মানুষের ক্ষোভ ताते बिंदुमात्र भाटा पड़ेनी। क्या मेन आरोप करप्शन है? क्या है कि इस सब का मतलब कि एक नेता होने के कारण से तो इसे मतलब कि केपी ओली का पार्टी का है, मतलब कि और मतलब कि शेर बहादुर का पार्टी का है। इसी माध्यम से मतलब जेएनजी के कारण से मतलब कि जितना नेता का घर है सबका मतलब कि ऐलान था कि मतलब कि सारा नेता का घर मतलब कि जला देने के लिए। বীরগঞ্জে ভাঙচুরের পর আগুন লাগানো হয়েছে আইনমন্ত্রী অজয় চৌরাশিয়ার বাড়িতেও। যে বাড়ি একসময় রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়ে গমগম করত, আজকে সেই বাড়ি এই রকম ধ্বংসস্তূপের চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ি নেপালের সাংসদ এবং আইনমন্ত্রী অজয় চৌরাশিয়ার বাড়িতে এইভাবেই সাধারণ মানুষের তরুণ প্রজন্মের আক্রোশ আছড়ে পড়েছিল। কিন্তু একের পর এক মন্ত্রীর বাড়ির এই হাল হলো কেন? জনপ্রতিনিধি হয়েও কি করে তারা জনগণের মন বুঝতে ব্যর্থ হলেন? তার মানে কি বহুদিন আগেই জনতার থেকে দূরে চলে গেছিলেন তারা? আর তারই জেরে কি আজ এই ভয়ঙ্কর পরিণতি? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। একজন মেয়রের নাম উঠে আসছে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে। তিনি কাঠমান্ডুর মেয়র বালেন শাহ। আর অন্যদিকে এই মুহূর্তে একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে আর এক মেয়রের ভবিষ্যৎ। নেপালের বীরগঞ্জ পুরসভা যেমন আগুন লাগিয়ে ভাঙচুর করে শেষ করে দেওয়া হয়েছে, তেমনি রেহাই পায়নি এই পুরসভার মেয়রের বাড়িও। বিদ্রোহের আগুনে ছারখার নেতা মন্ত্রী মেয়রের বাড়ি। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ লাভার মতো ছিটকে বেরিয়েছে। নেপালের বুকে যেন রাজনৈতিক ভূকম্পন। ক্ষোভের আগুনে পুড়ে খাক হয়ে গেছে নেপালের একের পর এক মন্ত্রীর বাড়ি। এই পরিস্থিতিতে নেপালের ভবিষ্যতের প্রধান মুখ হিসেবে যখন উঠে আসছে কাঠমান্ডুর মেয়র বালেন শাহর নাম, তখন আরেক মেয়রের পরিণতি সম্পূর্ণ উল্টো, ভয়ঙ্কর। বিদ্রোহের আগুনে পুড়ে গেছে বীরগঞ্জের মেয়র রাজেশ মানসিং এর বাড়ি। প্রাসাদের মতো ঝাঁচকচকে বাড়ির দেয়াল জুড়ে এখন শুধুই অগ্নিচিহ্ন। একদিকে যখন নেপালের কাঠমান্ডুর মেয়র বালেন শাহ ক্রমশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে যাচ্ছেন, নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর চেয়ারে বসার ক্ষেত্রে তার নাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, আর অন্যদিকে আরেক মেয়র যিনি এই বাড়িতে থাকতেন, রাজেশ মানসিং, এখানে তার বাড়ি, তার পাশেই তার আরেকটি বাড়ি, যে বাড়িতে তার যাবতীয় দলীয় কাজকর্ম, প্রশাসনিক কাজকর্ম সেগুলো করা হতো। সেই বীরগঞ্জের মেয়র, তার বাড়ির এই চেহারা। তার দুটি বাড়িতেই ভাঙচুর চলেছে। বাড়ির ভেতরের দিকের অংশ তা কিন্তু প্রত্যেকটা ঘর একেবারে পুড়ে গিয়েছে। দেয়ালের ফল সিলিং, ছাদের দেওয়ালের পেইন্টিং সমস্ত কিছু কিন্তু পুড়ে গিয়েছে। এই অবস্থাতে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে আগুন ধরানোর ঠিক আগে কোনো ক্রমে পরিবার নিয়ে পালিয়ে বাঁচেন মেয়র রাজেশ মানসিং। পাশেই আরেকটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সুবিশাল বাড়ি। এখানে মূলত তার দলীয় কাজকর্ম সারতেন এই বীরগঞ্জের মেয়র। সেই বাড়িতেও কিন্তু একই রকম ভাবে ভাঙচুর করা হয়েছে। দুটি বাড়িতেই এই মুহূর্তে নেপাল পুলিশের তরফ থেকে নিরাপত্তাজনিত কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মেয়রের মতোই বীরগঞ্জ পুরসভাতেও তাণ্ডবের ছাপ স্পষ্ট। বেঁকিয়ে দেওয়া হয়েছে জানলার শিক, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুরসভার ভেতরেও। একদিকে যখন বীরগঞ্জের মেয়র রাজেশ মানসিং এর বাড়িতে জনতার ক্ষোভ আছড়ে পড়ে, ঠিক সেই সময় নগরপালিকা অর্থাৎ বীরগঞ্জ পুরসভা, তাতেও কিন্তু
সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে সেই বীরগঞ্জ যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই বীরগঞ্জ মিউনিসিপ্যালিটিতে এইভাবেই এখানে হামলা চালানো হয়, ভেঙে চুরে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এখানে পুরসভার প্রত্যেকটা বিভাগ। আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকেই স্পষ্ট যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরে ভাঙচুর চলেছে, প্রত্যেকটা ঘরে তাণ্ডব চলেছে এবং সেই তাণ্ডবের ছবি কিন্তু এখনো দগদগে অবস্থায় রয়েছে। নেপালের অন্যান্য নানা প্রান্তের মতোই বীরগঞ্জ জুড়ে এখনো জারি রয়েছে কারফিউ। শুনশান রাস্তাঘাট, প্রায় জনমানব শূন্য গোটা এলাকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নেপাল।